যদিও নগণ্য আমি তুচ্ছ এ বটবৃক্ষ সমাজে, তবুও এই ক্ষুদ্র শরীরে গোপন মর্মধ্বনি বাজে। আমরা আমাদের চারপাশে এবং সমাজে কিছু সংখ্যক মানুষকে দেখতে পাই এবং যাদেরকে দেখে আমরা নিছক, তুচ্ছ এবং নগণ্য মনে করি। কিন্তু দিন শেষে যদি আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করি তাহলে দেখতে পাবো তাদের এই জীবনকে ঘিরে অসংখ্য স্বপ্ন রয়েছে। আমরা এমনই একজন কবির কথা বলবো যার বয়সের সংখ্যা ছিল অত্যন্ত সীমিত, কিন্তু তার জীবন ঘিরে রয়েছিল অসংখ্য স্বপ্ন। তিনি আর কেউ নয়, আমাদের ক্ষণজীবী কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। আমার প্রিয় কবি সুকান্ত ভট্টাচার্য। আজকে আমরা কাটা কম্পাস ধরে সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা পড়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব যে 18 বছর বয়স কবিতা আমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি শুভ রায়, অ্যাডমিশন চ্যাম্পিয়ন কর্তৃক আজকের এই বাংলা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা পড়ার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব এটা আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমরা যারা যারা সুকান্ত ভট্টাচার্যের ছবি দেখিনি তারা এই যে সুকান্ত ভট্টাচার্যের ছবি এখানে দেখে পর্যবেক্ষণ করতে পারি। সুকান্ত ভট্টাচার্যের যতগুলো ছবি রয়েছে তার মধ্যে সবগুলো ছবিতে দেখা যাবে সে এখানে গালে হাত দিয়ে রয়েছে। এই ছবিটার পিছনে একটা ইতিহাস রয়েছে। সাধারণত যখন তার সৎদাদা মানে হচ্ছে মনমোহন ভট্টাচার্য তার উপনয়ন উপলক্ষে তাকে 1 টাকা পুরস্কার দিলে তৎকালীন সময় সুকান্ত ভট্টাচার্য চিন্তা করে যে 1 টাকা দিয়ে আমি কি করব। তৎকালীন সময় 1 টাকা অনেক দামি ছিল, যদিও এখনকার দিনে 1 টাকা ততটা আর কি দামি নেই। এবং সে তার বন্ধু অরুণাচল বসুকে সে বলে যে আমি এই 1 টাকা দিয়ে কি করব। তখন তার বন্ধু বলে, তোর মাথায় যে কালো চুলের স্মৃতি, কালো চুল রয়েছে, এই কালো চুলের স্মৃতিকে ধরে রাখার জন্য তুই একটা ছবি তুল। তখন সুকান্ত ভট্টাচার্য ফটোশপে গিয়ে এই ছবিটা তুলেন। এটাই হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্য, যার কবিতায় বারুদের আভাস পাওয়া গিয়েছিল এবং যে বারুদ মুহূর্তের মধ্যে বিপ্লব ছড়িয়ে দিতে সক্ষম ছিল। সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতা যখন আমরা পড়ব তখন মোটা দাগে এইখানে আমরা দুটো জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে ইতিবাচকতা আর একটা হচ্ছে নেতিবাচকতা। পুরো কবিতা জুড়ে আমরা আশাবাদ এবং নিরাশাবাদের কথা শুনতে পাবো। ইতিবাচকতা কোনগুলো দেখা পাবো? ইতিবাচকতা এখানে হচ্ছে ইতিবাচকতা বলতে বোঝায় নতুন জীবন রচনার স্বপ্ন, নতুন জীবন রচনার স্বপ্ন। আরো কি বোঝায়? এখানে সেবাব্রত বোঝায় ইতিবাচকতা বলতে। আরো কি বোঝায়? এখানে কল্যাণব্রত বোঝায়। আরো কি বোঝায়? এখানে বোঝায় হচ্ছে ইতিবাচকতা বলতে বোঝায় এখানে হচ্ছে আত্মত্যাগ। আত্মত্যাগটা তবে সেটা হইতে হবে দেশ মানবতা ও সমাজের জন্য। তারপর আরো ইতিবাচকতা বলতে কি বোঝায়? এখানে ইতিবাচকতা বলতে আরো বোঝায় যে হচ্ছে আমাদের জরাজীর্ণতাকে অতিক্রম করা, জরাজীর্ণতাকে অতিক্রম করা। এইগুলা হচ্ছে আমাদের সুকান্ত ভট্টাচার্যের যে 18 বছর বয়স কবিতাটা রয়েছে তার মধ্যে হচ্ছে ইতিবাচক গুণাবলী। অন্যদিকে নেতিবাচকতা বলতে বোঝায় আমাদের এই যে 18 বছর বয়সে, ঠিক আছে, 18 বছর বয়সে আমাদের যে জরাজীর্ণতা রয়েছে, শারীরিক জরাজীর্ণতা। এই জরাজীর্ণতা কেমন? এই জরাজীর্ণতা হচ্ছে শারীরিক ও মানসিক, শারীরিক ও মানসিক জরাজীর্ণতা, শারীরিক ও মানসিক জরাজীর্ণতা। আবার কি বোঝায়? এই বয়সে দেখা যাচ্ছে যে হচ্ছে অনেক বেদনা, কষ্ট থাকে, কষ্ট, বেদনা ভারাক্রান্ত মন, বেদনা ভারাক্রান্ত মন। এটাও একটা নেতিবাচকতা। অর্থাৎ এই 18 বছর বয়স কবিতাটা যখন আমরা পড়বো তখন এই দুটো বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। এটা আমরা আরো ছবির মাধ্যমে স্পষ্ট হয়ে নেব। এখন দেখা যাক ছবির মাধ্যমে আরো। এইখানে আমরা দেখি সুকান্ত ভট্টাচার্যের, তবে তার আগে আমরা দেখে নিই যে সুকান্ত ভট্টাচার্যের এই 18 বছর বয়স কবিতাটা আমাদের অ্যাডমিশনের জন্য কতটা গুরুত্বপূর্ণ। এইটা আমাদের হচ্ছে সবচেয়ে আগে লক্ষ্য রাখতে হবে। কারণ যখন আমরা যে কোনো টপিক পড়বো, কবিতা পড়বো, গল্প পড়বো, উপন্যাস পড়বো, অথবা রচনা পড়বো, অথবা প্রবন্ধ পড়বো, তখন আমাদেরকে বুঝতে হবে যে জিনিসটা কতটুকু গুরুত্বপূর্ণ এবং আমাদেরকে আগে প্রশ্ন জরিপের মাধ্যমে দেখতে হবে এবং সেই আলোকে আমাদেরকে পড়তে হবে। দেখা যাক এই 18 বছর বয়স কবিতা থেকে আমাদের বিগত বছরে আমি এখানে কয়েকটা সীমিত সংখ্যক প্রশ্ন যোগ করেছি, কিন্তু দেখা গিয়েছে যে ঢাবি, রাবি, জবি, চবি থেকে আরো অসংখ্য প্রশ্ন এসেছে। এই যে দেখা যাক এখানে কেমন প্রশ্ন আসছে। এই যে আমরা পড়ছিলাম
দুর্যোগে হাল ঠিক মতো ধরে রাখাবার, একদম কবিতার লাইন উঠিয়ে দিছে একদম। এইখানে বলছে যে এই হাল শব্দটির অর্থকে, এটা ঢাবি খতে আসে। তারপর দেখা যাচ্ছে যে 18 বছর বয়স বেঁচে থাকে কিসে, এই যে ঢাবি গ 23-24 আসছে, খতে 13-14 আসছে, গুচ্ছতে আসে, আবার রিপিট হয়েছে। মানে কত গুরুত্বপূর্ণ। মানে এগুলোকে যদি বলি স্টার দিয়ে শেষ করা যাবে না, মানে সীমিত সংখ্যক স্টার দিয়েও কখনো তারপর এই যে 3 নম্বরে কবি আসে 18 বছর বয়সে কি নেই, এইটা একদম কবিতা থেকে আসছে। এগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তারপর দেখি আর কি কি প্রশ্ন আসছে। এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, এই যে একদম লাইন থেকে আসছে। অর্থাৎ দেখা যাচ্ছে ঢাবি এবং বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্ন ভর্তি পরীক্ষায় যে কবিতার প্রশ্নগুলো আসছে, কবিতা থেকে যে প্রশ্নগুলো আসছে, এগুলো সবগুলো একদম কবিতার লাইন থেকে আসছে। আর আজকে আমরা সেই কবিতার লাইন থেকে একদম ভালোভাবে বোঝার চেষ্টা করব এর আক্ষরিক অর্থ এবং এর অন্তর্নিহিত অর্থ, দুটাকেই আমরা আজকে একদম পরিষ্কার করে ফেলবো এবং কবিতাকে আমাদের হৃদয়ে গেঁথে নেওয়ার চেষ্টা করব। তারপর দেখি এই যে আমরা উপরেরটা দেখলাম 18 বছর বয়স কবিতাটি রচিত হয়েছে। এই যে তারপর হচ্ছে ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য, দারিদ্র অবসানের জন্য, সুপুরুষ হয়ে ওঠার জন্য, পাপবোধ থেকে মানুষের মুক্তির জন্য। কোনটা বুঝাইছে এটা আমরা কবিতা ব্যাখ্যা করার পরে আমরা এই প্রশ্নগুলো সলভ করব। আরো দেখা যাক যে এই কবিতা থেকে বিগত বছরে কতগুলো প্রশ্ন জড়িয়ে আসে। আগুন বরাবর, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঢাবিতে আসছে 9টা, জাবিতে আসছে 11টা, রাবিতে আসছে 17টা প্রশ্ন, কত গুরুত্বপূর্ণ। চবিতে আসছে 16টা প্রশ্ন। গুচ্ছের কথা তো বাদই দিলাম, গুচ্ছে আর অসংখ্য অসংখ্য প্রশ্ন এসেছিল। তাহলে আমাদের 18 বছর বয়স কবিতাতে আমাদেরকে অন্তর দিয়ে পড়তে হবে। তারপর তারপর আমরা বলছিলাম যে 18 বছর বয়স কবিতাটা আমাদের যে ইতিবাচকতা এবং নেতিবাচকতা, এইবার এইটা হচ্ছে আমরা একটা চিত্রের মাধ্যমে দেখব। এই যে এটা হইতেছে, দেখা যাচ্ছে যে এখানে একজন মানুষ আছে, এটা হচ্ছে তুমি, তোমার বয়স ধরো 18 বছর বয়স, এটা তোমার বয়স ধরো হচ্ছে 18 বছর। তুমি হচ্ছে তোমার জীবনে অনেক স্বপ্ন আছে, তোমার ড্রিমস আছে, তোমার হচ্ছে, কিন্তু তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে চাচ্ছ, এটা তোমার হচ্ছে ইতিবাচকতা। অর্থাৎ এই যে বলেছিলাম না যে 18 বছর বয়সে মানুষের স্বপ্ন থাকে, মানুষের ইচ্ছা থাকে, মানুষের উদ্যোগ থাকে, মানুষের কল্পনা থাকে, এবং এই কল্পনাগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা আপামর পরিশ্রম করে থাকে, অক্লান্ত পরিশ্রম করে থাকে। কিন্তু তোমার জীবনের ইতিবাচকতা, এটা হচ্ছে আমাদের জীবনের ইতিবাচকতা। আর নেতিবাচকতা গুলো কি কি? এই যে একটা ব্যক্তি পেজিমিজম, এটা হচ্ছে নেতিবাচকতা। তুমি মানুষকে ভালোবাসবা কিন্তু মানুষ তোমাকে ভালোবাসবে না, এটা তোমাকে রিজেকশন করে দিবে। অনেক এই সময় 18 বছর বয়সে দেখা যায় যে বিশেষ করে যুবকেরা অনেক সুন্দর সুন্দর জিনিস দেখে আবেগে আপ্লুত হয়ে পড়ে, কিন্তু সেই সুন্দর সুন্দর জিনিসগুলোকে পায় না। ঠিক আছে, তারপরে এই যে ফ্রেন্ডস, তোমার কিছু কিছু ফ্রেন্ডস আছে তোমাকে পিছন থেকে ধাক্কা দিবে, অন্ধকার গলির দিকে তোমাকে ঠেলে দিবে, এটা হচ্ছে অন্যতম একটা নেতিবাচকতা। এই যে রিলেটিভস, এরা তো আছেই, পরীক্ষায় ভালো রেজাল্ট করবা না, এরা হচ্ছে তোমার সমালোচনা করবে, ক্রিটিসিজমস করবে, এটা হচ্ছে অন্যতম একটা নেতিবাচকতা 18 বছর বয়সের। এই যে ভয়, এই যে ভয় মানে হচ্ছে এই যে 18 বছর বয়স যখন থাকে তখন দেখা যায় বেশিরভাগ ছেলে মেয়েই হচ্ছে কি ইন্টারমিডিয়েটে থাকে। ইন্টারমিডিয়েটে থাকাকালীন তাদের মধ্যে তাদের হৃদয়ে অনেক ভয় বিরাজ করে যে আমি কি পারবো, আমি কি পারবো না। এই যে তারপর তোমরা অ্যাডমিশনের একটা জার্নি দিবা, এটা একদম 18 বছর বয়স কবিতার সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। তখন হচ্ছে তোমাদের মধ্যে এই ভয় বিরাজ করবে, এটা হচ্ছে একটা নেতিবাচকতা। এই যে তোমার হইতেছে চাকরির ক্ষেত্রে যদি বলি বসের গালিগালাজ খাইতে হবে, এটা হচ্ছে একটা নেতিবাচকতা। এই যে ডাউট, সন্দেহ, হবে কি হবে না, একটা দেদীপ্যমান অবস্থায়, একটা দোদুল্যমান অবস্থায় সংকোচের মধ্যে পড়ে গিয়েছি, হবে কি হবে না, হবে কি হবে না, গিলটি, নিজের দোষ। ঠিক আছে, সোসাইটি, এই সমাজ হইতেছে আরো বেশি হইতেছে নেতিবাচক একটা দিক। সমাজকে অনেকে মনে করে ভালো মানুষ, ঠিক, সমাজকে অনেকে আবার ভালো মনে করে। সমাজের ইতিবাচক গুণ রয়েছে, আবার নেতিবাচক গুণ রয়েছে। ওই যে একটা বিবেকানন্দের কথা ছিল না, ইটিং, স্লিপিং, ড্রিঙ্কিং, ড্রেসিং এন্ড সোসাইটি ননসেন্স। সোসাইটিও হচ্ছে ননসেন্স হইতে পারে। হ্যাঁ, তারপরে এই যে দেখো তোমার হচ্ছে হেডস, তোমাকে মানুষ ঘৃণা করবে, তোমার চেহারা একটু খারাপ হইতে পারে, চুল একটু পাকা হইতে পারে, এই জন্য হচ্ছে অনেকেই তোমাকে রিজেক্ট করবে, কিন্তু সেটা হচ্ছে রিজেক্ট না, সেটা হচ্ছে রিডাইরেকশন। হ্যাঁ, তারপর হচ্ছে ইগো তো মানুষের একটা আছেই, ঠিক আছে, অহংকার। তাহলে তোমার ইতিবাচক একটা স্বপ্ন রয়েছে, তোমার ইতিবাচক 18 বছর ইতিবাচক দিকটা হচ্ছে মানুষের স্বপ্ন, কল্পনা, উদ্বেগ, আর এটাকে সে লক্ষ্যে পৌঁছানোর জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে এখানে রিলেটিভস থেকে শুরু করে ফ্যান্স, রিজেকশন, পেসিমিজম, ফেয়ার, গিল্টি, ডাউট, বস, এগুলো হচ্ছে আমাদেরকে আঁকড়ে ধরছে, এগুলো আমাদেরকে যেতে দিচ্ছে না। ঠিক 18 বছর বয়সেও আমাদের এরকম একটা সিচুয়েশন ঘটে, এরকম একটা পরিস্থিতি আসে। আমরা জীবনে এগোতে চাইলেও, আমরা জীবনে অগ্রগতি সাধন করতে চাইলেও আমাদেরকে এগোতে দেয় না, এগুলো আমাদেরকে জরাজীর্ণতার মধ্যে ফেলে দেয়। এই যে তাহলে আমরা এটা দেখলাম। তারপর আমরা দেখবো যে 18 বছর বয়স কবিতা যখন পড়বো তার আগে আমরা দেখবো 18 বছর বয়স কবিতা থেকে কি কি শিখন ফল রয়েছে। আমাদের যে কোনো কবিতা যখন আমরা পড়বো তার আগে আমরা শিখন ফল পড়বো। এই যে 18 বছর বয়সে প্রথম যে শিখন ফলটা, প্রথমে দেখবো কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার বৈশিষ্ট্য।
18 বছর বয়সের আগে যৌবনে পদার্পণ করার বৈশিষ্ট্য, অর্থাৎ 18 বছর বয়সের আগে যে আমাদের সময়টা থাকে সেই সময়টাকে বলে কৈশোর জীবন। আর তারপরে যে বয়সটা থেকে 18 বছর বয়স থেকে তারপরে শুরু করে তারপরে যে ধাপটা শুরু হয় এটাকে বলে হচ্ছে যৌবন। এই যে যখন আমরা কৈশোর থেকে, কৈশোর একটা হচ্ছে ফেস, এটা হচ্ছে কৈশোর ধরলাম, এটা হচ্ছে ধরলাম কৈশোর, আর এটা হচ্ছে ধরলাম যৌবন, এটা হচ্ছে ধরলাম হচ্ছে যৌবন, আমাদের যৌবন। এখন এইখান থেকে এই ধাপ থেকে তুমি এই ধাপে যাবা, যখন এই ধাপ থেকে এই ধাপে যাবা তখন তো জীবনের একটা নানান পরিবর্তন আছে। এই ক্ষেত্রে তুমি দেখবা যে তুমি হচ্ছে এই সময় হচ্ছে কৈশোরে আমরা বেশিরভাগ ছেলে মেয়ে দেখা যায় আমরা কিন্তু বাবা মার উপর নির্ভরশীল থাকি, বাবা মা এর উপর নির্ভরশীল থাকি। কিন্তু যৌবনে যখন যাব তখন আমাদের পান হাসফাস হাসফাস করবে, টাকা নিতে চাইবে না, নিজেকে স্বাবলম্বী করতে ইচ্ছা চাইবে, মনে হবে যে আমি বড়, আমি 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 অল ইন অল, সর্বে সর্বা। এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। এই যে 18 বছর বয়স কি দুঃসহ, 18 বছর বয়সকে এখানে দুঃসহ বলা হয়েছে। দুঃসহ শব্দের অর্থ কি এটা আমরা প্রথম লাইনেই পাবো। 18 বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সী অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই যে এখানে দুঃসহ কথা বলা হয়েছে, দুঃসহ মানে কি, যেটা সহ্য করা, সহ্য করা খুবই কষ্টদায়ক, কষ্টদায়ক, কষ্টদায়ক। অন্যদিকে সহ মানে কি, প্রথমে হইতেছে সহ, সহ শব্দের অর্থ হচ্ছে কি সহ্য করা, সহ শব্দের অর্থ হচ্ছে কি সহ্য করা। থামো কালিটা একটু বদলে নেই। সহ শব্দের অর্থ হচ্ছে কি সহ্য করা। আর দুঃসহ মানে কি, যেটা সহ্য করা খুবই কষ্টদায়ক। আর অসহনীয় মানে কি, অসহনীয় মানে কি যেটা সহ্য করা একদম যায় না। ধরা যাক তোমাকে কেউ জীবনে ব্যথা দিছে, তোমার জীবনের প্রথম প্রেয়সী, তোমার জীবনের প্রথম প্রেমিক তোমাকে ব্যথা দিছে, এটা হচ্ছে অসহনীয়। কিন্তু দুঃসহ কোনটা, যেটা হচ্ছে আমরা ঈষৎ ঈষৎ মানে হালকা ভাবে একটু সহ্য করতে পারি, সেটাকে বলা হচ্ছে কি দুঃসহ। 18 বছর বয়স কি দুঃসহ, কারণ এই বয়সে মানুষ নির্ভরশীলতা পরিহার করে নিজের উপর নির্ভরশীল হতে চায়, নিজের উপর স্বাবলম্বী হতে চায়। এই জন্যই সুকান্ত ভট্টাচার্য এই 18 বছর বয়সকে বলছে যে এটা হচ্ছে অনেক দুঃসহ, এটা হচ্ছে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপর বলছে যে স্পর্ধা, স্পর্ধা মানে কি সাহস, স্পর্ধা মানে হচ্ছে সাহস। এখানে সাহসটা অনেকটা হচ্ছে ময়ের মতন হয়ে গেছে, আমরা একটু ভালোভাবে লিখি সাহস। অর্থাৎ 18 বছর বয়সের যারা থাকে তারা সাহসিকতার সাথে তারা হচ্ছে মাথা তুলে দাঁড়ায়, মাথা উঁচু করে চলতে শিখে। তারা কখনোই অন্যের উপর নির্ভরশীল হতে চায় না, তারা কখনোই পরনির্ভরশীল হতে চায় না, তারা নিজেই নিজে বাঁচতে চায়, তারা নিজেই পৃথিবীতে একা টিকে থাকতে চায়। তাদের মধ্যে একটা অসীম শক্তি থাকে, তারা সাহস থাকে, যেটা আমরা জুলাই বিপ্লবের সময় দেখেছিলাম কিভাবে ছাত্র জনতা এই ফ্যাসিবাদের যে দেওয়াল সেটাকে ভেঙে গুড়িয়ে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। এটা হচ্ছে যৌবনের অন্যতম একটা বৈশিষ্ট্য, 18 বছর বয়সের অন্যতম একটা বৈশিষ্ট্য। তারপর বলেছে যে পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা। পদাঘাত মানে কি, এটাকে হচ্ছে সন্ধি করা হয়েছে, পথ যোগ আঘাত। ওই যে আমরা সন্ধিতে আজীবন শিখে আসছি, সন্ধিতে আমরা আজীবন শিখে আসছি যে অ আ যোগ হইতেছে অ আ। এই যে সূত্রটা এরকম, অ আ যোগ অ আ সমান সমান হইতেছে আ। এটাও ঠিক তেমনি হইতেছে এরকম। পদাঘাত যদি শব্দটাকে এরকম লিখি, পদাঘাত যদি ভাঙি পথ যোগ আঘাত। অর্থাৎ পদ মানে কি, পদ মানে হইতেছে পা, এখানে পদ মানে হইতেছে এখানে পা। আমরা একটু উপরে লিখি পা, ঠিক আছে, পায়ের আঘাত। অর্থাৎ অ আ যোগ অ আ, এখানে আ। এই যে আমরা সন্ধি সারা জীবন ঘষে মাঝে আসতেছি, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো হচ্ছে আমাদের কবিতার মধ্যে রয়েছে, আমাদের গল্পের মধ্যে রয়েছে, গল্পের মধ্যে অন্তর্নিহিত প্রতিটি বাক্যের শব্দের মাঝেই রয়েছে। এগুলো হচ্ছে আমাদের কোর্সে ডিটেলস পড়িয়ে দিব। যখন আমরা এক একটা কবিতা পড়বো, এক একটা গল্প পড়বো, এক একটা উপন্যাস পড়বো, এক একটা রচনা পড়বো, তখন আমরা এগুলো বিস্তারিত করে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে সত্যিকার অর্থে এর মধ্যে কি রয়েছে। পদাঘাতে চাই ভাঙতে পাথর বাঁধা, এই বয়সে কেউ মাথা নোয়াবা নয়, এ বয়স জানে না কাটা। কবিতার মধ্যে ওই লাইনটা ছিল। সুকান্ত ভট্টাচার্যের কবিতা যখন পড়বো তখন এখানে অনেক কিছু মজার বিষয় আছে। সুকান্ত ভট্টাচার্য আসলে এমন একটা ব্যক্তি যে হচ্ছে শোষণ মুক্ত পৃথিবী করতে চেয়েছিলেন। তারা আমরা ওই যে রানার কবিতা পড়েছিলাম, রানার ছুটছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলছে
খবরের কাগজ হাতে, রানার চলছে রানার, কাছে নিয়েছে সে নতুন খবর আনার। এই যে যখন আমরা রানার কবিতা পড়ছি, দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার, কাছে নিয়েছে সে নতুন খবর আনার, রানার কবিতা পড়ছি, মানে এগুলা অসাধারণ কবিতা। সে ঠিক এইখানে হচ্ছে কি একটা ইতিবাচকতা, এই যে এটা হইতেছে একটা ইতিবাচকতা, ওই যে আমরা পড়ছিলাম না, ইতিবাচকতা এবং নেতিবাচকতা। অর্থাৎ কথা খাতে চাই ভাঙতে পাতা, বাধা বলতে এখানে বোঝাচ্ছে হচ্ছে আমাদের প্রতিকূলতা। প্রতিকূলতা মানে কি? জীবনের যে ঝড় ঝাপটা, ঠিক আছে, এগুলোকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে 18 বছর বয়সে যারা থাকে তারা খুব সহজেই হইতেছে এগুলো অতিক্রম করতে পারে। তারপর 2 নম্বর শিখন বলে আমরা যদি পাই, দুঃসাহসিকতার সাথে সকল বাধা বিপদ পেরিয়ে যাওয়ার অদম্য সাহস। আমরা দেখেছি বাষ্পের বেগে, বাষ্প মানে কি ধোঁয়া, অর্থাৎ ধোঁয়া যেমন এক স্থান থেকে অন্য স্থানে খুব সহজেই অতি শীঘ্রই তাড়াতাড়ি চলে যেতে পারে, ঠিক তেমনি আমাদের যে 18 বছর বয়সের যুবকরা রয়েছে তারা এই বাষ্পের বেগে ছোটাছুটি করে। তারা তাদের জীবনে হচ্ছে একটা গতি থাকে, যে গতিটা হচ্ছে অদম্য। এই জন্য বলছে কি হচ্ছে এই যে অদম্য সাহস এবং অদম্য গতি, ঠিক আছে। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়। আমরা দেখেছি 18 বছর বয়স কবিতার মধ্যে যে এই যুবকরা হচ্ছে নির্ভরশীল, পরনির্ভরশীল হতে চায় না, তারা নিজেই স্বাবলম্বী হতে চায়, যেটা আমরা সেই মুক্তিযুদ্ধ থেকে দেখেছি এবং হচ্ছে জুলাই আন্দোলনেও দেখেছি। আমরা 24শে জুলাই আন্দোলন, আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। আমরা দেখেছি আত্মত্যাগ বলতে কি, আত্মত্যাগ বলতে হচ্ছে, আমরা একটু এগুলাকে মুছি, যে আগে যেগুলা পড়াইছিলাম এখানে ফাঁকা করার জন্য, আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এখানে আত্মত্যাগ বলতে হচ্ছে কি নিজেকে হচ্ছে বিলিয়ে দেওয়া, নিজেকে বিলিয়ে দেওয়া, বিলিয়ে দেওয়া। এখন নিজেকে কার জন্য বিলিয়ে দিবে? কোনো এক নারীর জন্য না, নিজেকে বিলিয়ে দিবে সমাজের জন্য, মানবতার জন্য, দেশের জন্য। এটা কি বলা হচ্ছে? আত্মত্যাগের মহান মন্ত্রে উজ্জীবিত হওয়া। এ বয়স জানে না রক্তদানের পুণ্য, অর্থাৎ রক্তদান মানে কি? এ বয়স দেশ জাতি এবং সমাজের কল্যাণে নিজের রক্তকে এবং নিজের বুকের তাজা রক্তকে রাজপথে ঢেলে দিতে পারে। এটাকে এখানে বলছে নতুন জীবন রচনার স্বপ্ন। ওই যে আমরা বলছিলাম যে ইতিবাচকতা, এটা হচ্ছে অন্যতম একটা গুণ। বিপদের মুখে এ বয়স অগ্রণী, অর্থাৎ যতই বিপদ আসুক, যতই প্রতিকূলতা আসুক, যতই ঝড়ঝাপটা আসুক, এ বয়স এগিয়ে চলবেই। এ বয়স কখনো থেমে থাকে না, এ বয়সকে কেউ দাবিয়েও রাখতে পারে না। এ বয়স তো নতুন কিছু তো করে। এই জন্য সুকান্ত ভট্টাচার্য তিনি বলেছেন যে আমি 18 বার প্রত্যাশা করতেছি যাতে জীবনে 18 বছর বয়স নেমে আসুক। কারণ এই বয়সের মধ্যে যে ইতিবাচকতা রয়েছে, এই বয়সের মধ্যে যে অদম্য সাহস রয়েছে, এই বয়সের মধ্যে যে দুর্বার গতি রয়েছে, সেটা অন্য কোনো বয়সের মধ্যে পাওয়া যায় না। এখন আমরা এইখান থেকে তো দেখলাম, আমরা এখন কবিতার দিকে যাব। এইখানে দেখবো এই যে আমাদের মেইন কবিতায় এখন আমরা চলে গেছি। মেইন কবিতার মধ্যে এখানে অনেক সুন্দর সুন্দর হইতেছে কি, এখানে ছবি দেওয়া আছে এবং কি বোঝার স্বার্থে এটাকে আমরা হচ্ছে কি এখানে অনেক ছবি অ্যাড করেছি। প্রথম যে লাইনটা ছিল 18 বছর বয়স কি দুঃসহ, এই যে যখন স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়সেই অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। যখন বলতেছি এই যে এটা হচ্ছে একটা নেতিবাচক দিক, নেতিবাচক, অর্থাৎ আমরা কিন্তু এটা লাইনে কিন্তু পড়ছি, কিন্তু যে ওই যে যখন আমরা শিখনফল পড়েছিলাম তখন কিন্তু দেখেছিলাম যে এটা কেন দুঃসহ। কারণ এই বয়সে দেখা যাচ্ছে যে একজন তোমার সঙ্গী, তোমার জীবনের সাথে সে আরেকজন নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেমের বেদনা, ঠিক আছে, ভালোবাসায় ব্যথা পাওয়া, জীবনে একটা অন্যতম একটা কষ্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের হইতেছে কি যে 18 বছর বয়সের হচ্ছে কি একটা হচ্ছে কি যে নেতিবাচক গুণাবলী। এই বয়সে হচ্ছে আমাদের জীবনে অনেক চঞ্চলতা থাকে, অস্থিরতা থাকে। যে অস্থিরতা আমাদের হচ্ছে কি আমাদের হইতেছে যে ভালোবাসার সাথে সম্পৃক্ত, আমাদের জীবনের সাথে সম্পৃক্ত। কিন্তু স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকি, 18 বছর বয়স দুঃসহ হোক, কবি বলতেছেন 18 বছর বয়স দুঃসহ হোক, এটা সহ্য করা কষ্টদায়ক হোক, কিন্তু এই বয়সের মধ্যে যে মাথা তোলবার ঝুঁকি, অর্থাৎ এই বয়সে যে সাহসিকতার সাথে পরনির্ভরশীলতা পরিহার করে নিজের উপর স্বাবলম্বী হয়ে এই বয়স যতদূর এগিয়ে যেতে পারে তা অন্য কোনো বয়স যেতে পারে না। এই জন্য বলছে 18 বছর বয়সেই অহরহ। অহরহ মানে কি? প্রতিনিয়ত, প্রতিনিয়ত, প্রতিনিয়ত। 18 বছরের বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। এই যে বিরাট দুঃসাহস বলতে কি বোঝাচ্ছে? জীবনের স্বপ্ন এটা পরীক্ষা অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বলবে যে পরীক্ষায় বলবে যে দুঃসাহস বলতে কি বুঝিয়েছে, এইভাবে একটা লাইন দিবে যে বলবে যে 18 বছর বয়স, 18 বছর বয়স এর 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় যে উকি। বলবে যে বিরাট দুঃসাহস বলতে কি বুঝিয়েছে? বিরাট দুঃসাহস বলতে বুঝিয়েছে স্বপ্ন, কল্পনা,
কল্পনা। এখন এই স্বপ্ন কল্পনা এবং উদ্যোগগুলো বাস্তবায়নের জন্য কিন্তু যুবকেরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন কিন্তু ঝুঁকি নিচ্ছে, প্রতিনিয়ত প্রতিকূলতার সাথে কিন্তু তারা মুখোমুখি প্রতিকূলতার মুখোমুখি হয়ে সেটার সাথে কিন্তু ফাইট করছে, সেটার সাথে কিন্তু যুদ্ধ করছে, লড়াই করছে এবং এভাবেই তারা এগিয়ে যাচ্ছে। এই যে আমরা বলছিলাম যে স্পর্ধার সাথে স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, এই যে একটা যুবক দেখা যাচ্ছে 18 বছর বয়সের, সে হইতেছে তার মধ্যে দেখা অত্যন্ত সাহস, অনেকেও যায়নি কিন্তু একটা যুবক মানুষ, সে একটা গাড়ি পড়ে গেছে, গাড়ির মধ্যে মানুষ আছে, এই মানুষগুলোকে বাঁচানোর জন্য হচ্ছে কি সে ঝুঁকি নিয়ে হচ্ছে এখানে নেমেছে, কিন্তু এটা অন্য বয়সের মধ্যে দেখা যায় না, ঠিক আছে। তারপর আমরা যদি তারপর লাইনটা বলেছি, এই যে সবুজ কালি দিয়ে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের জীবন, সেগুলো হচ্ছে ইতিবাচক দিক। তারপর বলছে 18 বছরের বয়সেই নেই ভয়, পদাঘাতে চাই ভাঙতে পাথর বাধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়, এ বয়স জানে না কাদা। অর্থাৎ 18 বছর বয়সে কোনো ভয় নেই, এরা এরা হচ্ছে দুর্বার গতিতে এগিয়ে চলে, এরা দুর্বার গতিতে এগিয়ে চলে, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা। ওই যে আমরা প্রথমে পড়ছিলাম যে পায়ের আঘাতের মাধ্যমে মানে কঠিন কঠিন প্রতিকূলতাগুলোকে তারা হচ্ছে ভাঙতে চায়, প্রতিকূলতা, এখানে বাধা বলতে প্রতিকূলতাকে। এই বয়সে কেউ মাথা নোয়াবার নয়, অর্থাৎ এই বয়স কারো কাছে মাথা নোয় না, কারো কাছে ছোট হয় না, এই বয়স হইতেছে কি জানে না কাদা। অর্থাৎ কৈশোর জীবনে তাদের জীবনে যে কষ্ট ছিল, তাদের মধ্যে যে হচ্ছে কি দুঃখ ছিল, সেটা আর যৌবনে পদার্পণ করার পর এটা আর হয় না। এই যে ঠিক হইতেছে এদের মতন, ঠিক আছে, যে এই যে দেখা যাচ্ছে যে খুব সাহসিকতার সাথে বুক ফুলিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, 18 বছর বয়সের যুবকরাও হচ্ছে এরকম। তারপর যে আছে এই যে এগুলা হইতেছে ইতিবাচকতা, অর্থাৎ এই সাইডগুলোতে যতগুলো হচ্ছে সবুজ কালি দিয়ে আছে সেগুলো সবগুলো হচ্ছে ইতিবাচকতাকে নির্দেশ করে। এই বয়স জানে রক্তদানের পুণ্য, এই যে আমরা দেখছি এইটার যে এই লাইনের যে, ঠিক আছে, এই লাইনের যদি প্রত্যক্ষ প্রমাণ যদি আমরা দেখতে চাই, এই যে মুক্তিযুদ্ধের সময় দেখা যাচ্ছে অসংখ্য যুবক এখানে কিন্তু আসে, এই যে তারপর জুলাই বিপ্লবের সময় দেখা গিয়েছে, ঠিক আছে, আমাদের অসংখ্য যুবক কিন্তু নিজের প্রাণ কিন্তু বিলিয়ে দিয়েছিল। রক্তদানের পুণ্য বলতে বোঝায় রক্তদানের জন্য, অর্থাৎ দেশের স্বার্থে, জনকল্যাণের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে, মানবতার সাথে নিজের রক্ত, নিজের বুকে তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়াকে বোঝায়, এটাকে বোঝাচ্ছে রক্তদানের পুণ্য। বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, এদেরকে কেউ থামাতে পারবে না, অর্থাৎ এদের মধ্যে থাকে দুর্বার গতি, এটা দ্বারা বোঝা হচ্ছে দুর্বার গতি, দুর্বার গতি, দুর্বার গতি। প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, অর্থাৎ এ বয়সে প্রাণ যাক আর না যাক, ঠিক আছে, এটা নিয়ে কোনো দ্বিধাই থাকে না, আমি দেশের জন্য প্রাণ দিব, আমি মানবতার জন্য প্রাণ দিব, আমি সমাজের জন্য প্রাণ দিব। এই ক্ষেত্রে তাদের মধ্যে কোনো দ্বিধা থাকে না। হ্যাঁ, যেটা হচ্ছে অন্য বয়সের মানুষদের মধ্যে থাকে। মুক্তিযুদ্ধের সময় আমরা দেখেছি যে ওই যে কিছু কিছু আমরা দেখেছি যে হচ্ছে আমাদের যে পরিবার, ঠিক আছে, পরিবারের যে অন্য সদস্যরা থাকে তাদের মধ্যে কিন্তু দেখা যায় যে যুদ্ধে কিন্তু যেতে কিন্তু নিষেধ করে, দেখা যাচ্ছে তার সমাজ রয়েছে, তার মধ্যে হচ্ছে তার পরিবারের ভার রয়েছে, তার দায়িত্ব রয়েছে, এবং কিন্তু যারা হচ্ছে যুবক থাকে তাদের মধ্যে এই ভয়টা থাকে না, এই সংকোচটা থাকে না। দেশ বিপদে পড়েছে, আমার জাতি বিপদে পড়েছে, আমার মানবতা হচ্ছে বিপর্যয়ের মুখে পড়েছে, আমাকে যেতে হবে, আমাকে এগোতে হবে, আমাকে সহায়তা করতে হবে। শপে আত্মাকে শপথের কলা হলে, আত্মাকে মানে কি নিজেকে, এখানে আত্মাকে বলতে বোঝা হচ্ছে নিজেকে, নিজেকে। অর্থাৎ অর্থাৎ যখন হচ্ছে আমাদের হচ্ছে প্রতিকূল মুহূর্তে পড়ে যায়, যে এই মানব সমাজ অথবা দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে কি মানব সমাজ থেকে শুরু করে আমাদের দেশ, ঠিক আছে, তখন কিন্তু এটা নিজেকে শপথের কলা হলো। অর্থাৎ এরা শপথ বলতে এখানে বোঝাচ্ছে প্রতিশ্রুতি, এরা প্রতিশ্রুতি নেয় যে আমি দেশের জন্য প্রাণ বিলিয়ে দিব, ঠিক আছে। তারপরটা যদি দেখি, তারপর হচ্ছে আমরা দেখবো যে এই যে এইগুলা হচ্ছে নেতিবাচক দিক, নেতিবাচক, আমি হইতেছে এখানে হইতেছে লাল কালি নেই, ঠিক আছে, নেতিবাচক দিক, নেতিবাচক দিক। 18 বছর বয়সের হইতেছে এগুলা হচ্ছে নেতিবাচক দিক, নেতিবাচক দিক। 18 বছর বয়স ভয়ঙ্কর, বলতেছে 18 বছর বয়স ভয়ঙ্কর। কেন ভয়ঙ্কর? কারণ 18 বছর বয়সের যে তাজা তাজা প্রাণগুলো রয়েছে, অর্থাৎ তাজা তাজা প্রাণ বলতে কি এখানে 18 বছর বয়সের যুবকদেরকে বোঝানো হচ্ছে, যুবকদেরকে বোঝানো হচ্ছে। তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এই যে বড় ছেলেদের কষ্টের স্ট্যাটাস, ঠিক আছে, এই যে যুবক একটা, সে অনেক কষ্টের দিন যাপন করতেছে, জীবনটা বাপ পরাজয়ের মতন হয়ে যায়, জীবন অনেক কেউ জীবন হচ্ছে অনেক ব্যথা দেয়, ঠিক আছে, জীবন হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য মনে হয়, নগণ্য মনে হয়, নিছক মনে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, কারণ এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে কি বোঝা যাচ্ছে, এখানে বোঝা যাচ্ছে এই বয়সে হচ্ছে কোনো বাধা মানে না, এই বয়সে হচ্ছে খুব প্রখর, মানে কি প্রখরতা, মানে কি কঠোরতা। কঠোরতা কিসের মধ্যে থাকে? সূর্যের আলোর মধ্যে থাকে, পুড়িয়ে একদম ছারখার করে দিতে পারে। ঠিক তেমনি 18 বছর বয়সে হইতেছে কি এরকম একটা প্রখরতা থাকে, এটা হচ্ছে কাউকে মানতে চায় না, আমি কে, আমি সর্বে সর্বা, আমি হচ্ছে অল ইন অল, ঠিক আছে, এটা হচ্ছে 18 বছর বয়সের মধ্যে থাকে। এই বয়সে কানে আসে কত মন্ত্রণা, অর্থাৎ 18 বছর বয়সে হচ্ছে মন্ত্রণা কি, মন্ত্রণা বলতে নানা ইতিবাচক এবং নেতিবাচক ধ্যান ধারণা, ইতিবাচক ও নেতিবাচক ধ্যান ধারণা,
নেতিবাচক ধ্যান ধারণা। এখন ইতিবাচক এবং নেতিবাচক ধ্যান ধারণা বলতে কি বোঝায়? ওই যে তুমি হচ্ছে ভালো আছো, এখন কিন্তু তোমার এক বন্ধু আসে বলতেছে, বন্ধু চল প্রেম করি একটু, ঠিক আছে, বন্ধু একটা সিগারেট টান দিই, তাতে কি হবে, সমস্যা তো নাই, ঠিক আছে। এগুলো হইতেছে মন্ত্রণা। আবার ইতিবাচক মন্ত্রণাও আসতে পারে, তুমি খারাপ কিছু করতেছো, তোমাকে অনেক এমন কিছু সহপাঠী রয়েছে, এমন কিছু বন্ধু রয়েছে, তোমাকে ভালো পথে নিয়ে যাবে, এটাকে বলে ইতিবাচক ধ্যান ধারণা। আর যখন খারাপ কিছু কানের মধ্যে ঢুকতেছে, তখন সেটাকে বলা হচ্ছে নেতিবাচক ধ্যান ধারণা, ঠিক আছে। 18 বছর বয়স যে দুর্বার, দুর্বার মানে কি? যেটা খুব গতির সাথে এগিয়ে চলে, পথে প্রান্তরে থাকে বহু তুফান, ছোটায় বহু তুফান। এখানে থোকায় না, এখানে হচ্ছে ছোটায় বহু তুফান, অর্থাৎ এটা তুফানের বেগে এগিয়ে চলে। দুর্যোগে হাল ঠিক মতো ধরে রাখা ভার। আমরা যে হাল দেখি নাই, ঠিক আছে, এই যে হাল, ঠিক আছে, এইটা থেকে কিন্তু একবারে ঢাবিতে একদম কিন্তু প্রশ্ন আসলে মেইন, যে হাল বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে। দুর্যোগে হাল ঠিক মতো ধরে রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র সহস্র প্রাণ। এখানে হাল বলতে আমাদের কি কি বোঝানো হচ্ছে? হাল সাধারণত কোনগুলো, যেগুলো আমাদের কৃষিকাজে ব্যবহৃত হয়, এই যে এটা হচ্ছে হাল, ঠিক আছে। কিন্তু এখানে আক্ষরিক অর্থ এবং অন্তর্নিহিত অর্থ দুটো রয়েছে। অন্তর্নিহিত অর্থ বলতে কি বোঝাচ্ছে? জীবনকে বোঝাচ্ছে। হাল দিয়ে যেমন হচ্ছে কি আমরা কৃষিকাজ উৎপাদন করি, ঠিক তেমনি কৃষিকাজে হচ্ছে আমাদের ব্যবহৃত হয় এবং কি চাষবাসের কাজে ব্যবহৃত হয়, ঠিক তেমনি এই জীবনের মাধ্যমে আমরা অনেক কিছু উৎপাদন করতে পারি। এই জীবনের মাধ্যমে নতুন স্বপ্ন রচনা করতে পারি, নতুন কল্পনা আমরা ভাবতে পারি, নতুন নতুন উদ্যোগ নিয়ে থাকি। কিন্তু এই হাল যদি একবার যদি হচ্ছে প্রতিকূলতার মধ্যে যায়, তখন কিন্তু সেটাকে কিন্তু টিকিয়ে রাখা কিন্তু খুব কষ্টসাধ্যের বিষয় হয়ে ওঠে, ঠিক আছে। ক্ষত বিক্ষত সহস্র সহস্র প্রাণ, তখন আমাদের জীবনে ক্ষত আসে, বেদনা আসে, কষ্ট আসে, ঠিক আছে। এটাকেই বোঝা হচ্ছে। তারপর আমরা যদি বলি, এখানে একদম নেতিবাচক গুণাবলীগুলো আছে আবার পুনরায়, যে 18 বছর বয়সে আঘাত আসে, অবিশ্রান্ত একে একে হয় জড়ো, ঠিক আছে। এই বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে বোঝানো হয়েছে এখানে যে আমাদের হচ্ছে হতাশা। কাল লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে হতাশা, এই বয়সে হচ্ছে হতাশা থাকে। এই বয়সে হইতেছে বেদনায় কাঁপে থর থর, মানে হচ্ছে এই বিষয়ে অনেক বেদনা থাকে, কষ্ট থাকে। এই বয়সে অনেক বেদনা থাকে, কষ্ট থাকে, জীর্ণতা থাকে, যেগুলো হচ্ছে আমাদের বয়সটাকে হচ্ছে আমাদের জীবনকে হচ্ছে তছনছ করে দেয়। তবুও 18 শুনেছি জয়ধ্বনি। তবুও সুকান্ত ভট্টাচার্য বলছেন যে আমি 18 বছর বয়সের অনেক জয়ধ্বনি শুনেছি। এ বয়স বাঁচে দুর্যোগায় ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তবু নতুন কুচিত করে। কারণ এই বয়সে জীবন, এই বয়সে আমাদের প্রাণবন্ত থাকে। এই বয়সে হচ্ছে যারা যুবক থাকে, তারা হচ্ছে নতুন নতুন স্বপ্ন দেখে, নতুন নতুন উদ্যোগ রচনা করে, কল্পনা নেয়, ঠিক আছে, এবং এগুলোকে বাস্তবায়নের জন্য তারা নিরলস পরিশ্রম করে। এই বয়স যেন ভীরু কাপুরুষ নয়, ঠিক আছে। এই বয়সকে কেউ দমিয়ে রাখতে পারে না। ওই যে বলছিলাম না, স্পর্ধার সাথে নেয় মাথা তোলবার ঝুঁকি, এই লাইনটার সাথে একবার মিলে গেছে। পথ চলতে এই বয়স যায় না থেমে, অর্থাৎ এটাকে কেউ থামিয়ে রাখতে পারে না। এর দুর্বার গতি রয়েছে, অসীম সাহস রয়েছে, ঠিক আছে। এই বয়সে তাই নেই কোনো সংশয়, এই দেশে এর বুকে 18 অসুখ নেমে। কারণ তাহলে এখন যদি তোমাকে বলা হয় যে সুকান্ত ভট্টাচার্যের 18 বছর বয়স কবিতাটি কি, এটা কি ইতিবাচক না নেতিবাচক? আমি বলবো ইতিবাচক, কারণ শেষ ভালো যার সব ভালো তার। শেষে বলা হয়েছে এখানে হচ্ছে 18 আসুক নেমে, এখানে হচ্ছে ইতিবাচকতার প্রতিফলন, 18 বছর বয়সের ইতিবাচকতার প্রতিফলন, প্রতিফলন, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের 18 বছর বয়স কবিতাটা গেল। এখান থেকে হচ্ছে আমরা কি এইচএসসি এবং অ্যাডমিশনের জন্য এই কবিতাটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা লেখক পরিচিতি দেখব সুকান্ত ভট্টাচার্যের এই যে লেখক পরিচিতি, 1926 সালে সে কালীঘাট কলকাতায় হইতেছে জন্মগ্রহণ করেন। কিন্তু তার যে হইতেছে যে স্থায়ী নিবাস, তার পূর্বপুরুষের যে স্থায়ী নিবাস, এটা ছিল আমাদের হইতেছে গোপালগঞ্জের কোটালীপাড়ায়। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, গোপালগঞ্জের কোটালীপাড়ায়। নিবারণ ভট্টাচার্য, তার বাবার নাম ছিল নিবারণ ভট্টাচার্য। নিবারণ ভট্টাচার্য ছিলেন একজন বই বিক্রেতা, ঠিক আছে। এই বই বিক্রেতার সুবাদে নিবারণ ভট্টাচার্য কিন্তু অনেক বই কিন্তু বাড়িতে এনে রাখতেন। তখন সুকান্ত ভট্টাচার্য কি করতেন, এই বইগুলো হচ্ছে পড়তেন, এবং সেইখান থেকেই তার সাহিত্যের প্রতি কিন্তু অনেক ভালোবাসা জন্মে। এবং মাঝে মাঝে সে কিন্তু তার যে দিদি, ঠিক আছে, তার দিদির নাম ছিল রানীদি, ঠিক আছে, এই রানীদির মুখে কিন্তু রবীন্দ্র সাহিত্য শুনতেন, রবীন্দ্র সঙ্গীত শুনতেন। এগুলো থেকে কিন্তু তার কিন্তু রবীন্দ্রনাথের যে সাহিত্য, তারপর হচ্ছে অন্যান্য সাহিত্যের প্রতি কিন্তু ছোটবেলা থেকে ভালোবাসা জন্মে, ঠিক আছে। মাতার নাম ছিল সুনীতি দেবী। অল্প বয়সে হইতেছে সুকান্ত ভট্টাচার্যের বয়স যখন অল্প, তখনই কিন্তু সুনীতি দেবী কিন্তু মারা যান, ঠিক আছে। বেলেঘাটা দেশবন্ধু স্কুলে কিন্তু সে হইতেছে কি, যে হচ্ছে পড়ালেখা করেন, এবং হচ্ছে দেখা গিয়েছে যে হইতেছে সে কিন্তু মেট্রিকে ফেল করেছিল। প্রশ্ন হইতেছে সে কি তাহলে মেধাবী শিক্ষার্থী ছিল না? মনে হতে পারে না, সে হচ্ছে মেধাবী শিক্ষার্থী ছিল। কিন্তু 1941 সাল থেকে এবং 1942 সালে যখন ভারত ছাড় আন্দোলন শুরু হলো, তখন থেকে কিন্তু সুকান্ত ভট্টাচার্য এই যে বিশ্বযুদ্ধ তৎকালীন সময়, যে খাবারের মন্দা, ঠিক আছে, তারপর হচ্ছে দুর্যোগ, ঠিক আছে, এইসবে কিন্তু তার মনকে কিন্তু চিন্তা ভাবাপন্ন করেছিল। তাই সেই জন্য হচ্ছে পড়ালেখায় মনোনিবেশ করতে পারেনি, ঠিক আছে। হ্যাঁ, তারপর হচ্ছে দৈনিক পত্রিকার স্বাধীনতার কিশোর সেবংশের, এইটা আমি যদি বলি, এটা হইতেছে হাই ভোল্টেজ। আমাদের সময় পরীক্ষায় আসছিল এইচএসসি তে, যে হইতেছে দৈনিক পত্রিকা, সুকান্ত ভট্টাচার্য
কোন পত্রিকার হচ্ছে কি কিশোর সভা অংশের প্রতিষ্ঠাতা ছিলেন? এটা হইতেছে মনে রাখতে হবে যে এই হইতেছে কোন অংশের, কিশোর সভা অংশের, ঠিক আছে। আর কোন পত্রিকা? দৈনিক পত্রিকার, ঠিক আছে। তারপর হচ্ছে তার হচ্ছে কাব্যগ্রন্থ, এই যে ছাড়পত্র কাব্যগ্রন্থ একটা বিখ্যাত কাব্যগ্রন্থ। জল নই, মৃত নই, আমি নয় অন্ধকারের খনিজ, আমি তো জীবন্ত প্রাণ এক, আমি এক হচ্ছে অঙ্কুরিত বীজ। এই যে এখানে কবিতাগুলো আছে, মাটিতে লালিত ভীরু শুধু আছে আকাশের ডাকে, মেলেছি সন্দিগ্ন চোখ, অনেক স্বপ্ন ঘিরে রয়েছে আমাকে। এই ছাড়পত্র কাব্যগ্রন্থ পড়বা, ঠিক আছে। এটা হচ্ছে কাব্যগ্রন্থ, অনেক সুন্দর সুন্দর কবিতা আছে। রবীন্দ্রনাথের প্রীতি কবিতা, রবীন্দ্রনাথের প্রতি কবিতা আছে এখানে। চট্টগ্রাম আছে, কবিতা আছে এখানে। চট্টগ্রামকে কেন্দ্র করে অনেক লেখা কবিতা আছে। ঘুম নেই, এটা হচ্ছে তার একটা অন্যতম একটা কাব্যগ্রন্থ। এটা অনেক সুন্দর কাব্যগ্রন্থ। আকাল, এই যে ফ্যাসিবাদকে কেন্দ্র করে লেখা, ঠিক আছে, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে লেখা আকাল কাব্যগ্রন্থ, এটাও হচ্ছে তোমরা পড়তে পারো। এগুলো হচ্ছে সব সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ। এগুলো হচ্ছে আমাদের পরীক্ষার ক্ষেত্রে আসে, আমি এই জন্য চিত্র সহ দিছি যাতে তোমরা এটাকে ভিজুয়ালাইজ করতে পারো একদম। তারপরে আমরা দেখবো হচ্ছে তার রচনা রয়েছে অনেকগুলো। তারপরে হচ্ছে শুধু রচনা নয়, সুকান্ত ভট্টাচার্যের এরকম অনেকগুলো চিঠি সংকলন রয়েছে যেগুলো হচ্ছে তার বন্ধু অরুণাচল বসুকে কেন্দ্র করে লেখা। এবং দেখা গিয়েছে যতগুলো চিঠি রয়েছে তার বেশিরভাগ চিঠি হচ্ছে কি অরুণাচল বসুকে কেন্দ্র করে লেখা। তার হচ্ছে রচনার মধ্যে রয়েছে হচ্ছে মিঠে করে, এগুলো কিন্তু কাব্যগ্রন্থ নয়। কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র, তারপর হচ্ছে পূর্বাভাস, আকাল এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। কিন্তু অন্যদিকে হরতাল, অভিযান এগুলো হইতেছে রচনা। এই যে তারপর হইতেছে আকাল কাব্যগ্রন্থ, যেটা 1351 সালে কাব্যগ্রন্থ প্রকাশিত। সুকান্ত ভট্টাচার্যকে বলা হয় কিশোর কবি, কারণ সে হচ্ছে কিশোর বয়সে এবং সে হচ্ছে 21 বছর বয়সে মারা গিয়েছিল। এখানে আমাদের পাঠ পরিচিতিটা আছে, যেটা আমরা সংক্ষিপ্ত আকারে পড়িয়ে হচ্ছে শেষ করে দিলাম। এটা আমাদেরকে পড়তে হবে, এটা তোমরা হচ্ছে নিজে নিজে পড়ে নিবা। এখানে বোঝার কিছুই নেই, যা বোঝার তাই এখানে সবকিছু, সব গুরুত্বপূর্ণ নোটগুলো এখানে তুলে দিয়েছি, এটা তোমরা পড়বা। এখান থেকে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ নোট আছে। তারপর হচ্ছে আমরা এখানে দেখবো, আমরা এখানে এই যে যদি আমরা দেখি, এখানে কবি পরিচিতিটা আছে। তোমরা সুকান্ত ভট্টাচার্য যদি হচ্ছে স্মৃতি যদি দেখতে চাও, তোমরা হচ্ছে চট্টগ্রামে যাবে। এটা হচ্ছে ছাড়পত্রের অন্যতম একটা কবিতা। এখানে সুকান্ত ভট্টাচার্য চট্টগ্রামকে নিয়ে একটা কবিতা লিখেছিলেন। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য। ক্ষুধার্ত বাতাসে শুনি এখানে নিভৃত এক নাম, চট্টগ্রাম, বীর চট্টগ্রাম, ঠিক আছে। তারপর আবার বাংলাদেশকে নিয়ে সে আবার কবিতা লিখছিল। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী তোমার দিকে অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মুড়ে ছারখার, তবুও মাথা নোয়াবার নয়। এই যে একটা কবিতা আছে, তাহলে সে বাংলাদেশকে কত ভালোবাসতো, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদেরকে পড়তে হবে, এগুলো হচ্ছে আমাদেরকে জানতে হবে। এখানে সুকান্ত ভট্টাচার্যের এই যে হচ্ছে পাঠ পরিচিতি, ঠিক আছে। এই হচ্ছে সে শোষণ বঞ্চনার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আমি প্রথমেই বলেছিলাম তার কবিতায় বারুদের আভাস রয়েছে, যে বারুদ মুহূর্তের মধ্যে বিপ্লব ছড়িয়ে দিতে পারে, ঠিক আছে। সে সবসময় শোষণ মুক্ত পৃথিবী করতে চেয়েছিল, যেটা তার ছাড়পত্র কাব্যগ্রন্থ যদি তোমরা পড়ো তাহলে হচ্ছে তোমরা হচ্ছে বুঝতে পারবে। এবং তার বন্ধু অরুণাচল বসুকে কেন্দ্র করে যে চিঠিগুলো লেখা হয়েছিল, সে সেখানে উদ্বেগ প্রকাশ করেছিল। কলকাতার বুকে যে কোনো সময় জাপানি বাহিনী, ঠিক আছে, বোমা ফেলে দিতে পারে এবং কি অজস্র মানুষের প্রাণ যেতে পারে। এগুলো নিয়ে সুকান্ত ভট্টাচার্য বেশ উদ্বিগ্ন ছিল, ঠিক আছে। এবং সেই সময় যখন বিশ্বযুদ্ধ চলছিল, মানুষ খাবার পায় না, এপাশে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা সংঘাত, ঠিক আছে, এগুলো তার প্রাণকে একদম কি করেছিল, একদম কষ্টদায়ক, খুব কষ্ট দিয়েছিল, ঠিক আছে। এই জন্যই হচ্ছে কি সুকান্ত ভট্টাচার্য এই যে 1947 সালে কিন্তু ব্যক্তি দেশের জন্য অনেক কাজ করছেন, কিন্তু দেশ ভাগ পরে আর দেখে যেতে পারেন। 1947 সালে 13ই মে, মাত্র 21 বছর বয়সে, এটা পরীক্ষায় বারবার আসে, কয় বছর বয়সে কবি মারা যান? 21 বছর বয়সে মারা যান। পরীক্ষায় যদি প্রশ্ন আসে কবি কত বছর বয়সে মারা যান? 21 বছর বয়সে মারা যান। এটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা 18 বছর বয়স কবিতাটা যে পড়লাম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আক্ষরিক অর্থ এবং অন্তর্নিহিত অর্থ, এই দুটোকে আমরা বোঝার চেষ্টা করছি। এই দুটোকে আমাদের হচ্ছে এই দুটোর খেয়াল রেখে হচ্ছে আমাদেরকে পড়তে হবে। এবং আমাদের যে অ্যাডমিশন চ্যাম্পিয়ন কর্তৃক আরো যে ক্লাসগুলো হবে, তোমরা অবশ্যই সেটাকে এই যে প্রথম, তারপর হচ্ছে আমরা যে কবিতা বললাম, কবিতা থেকে আমরা বলেছিলাম যে এখানে লাইন থেকে হুবহু হচ্ছে এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে কি প্রশ্ন আসে। এখানে বলছে দুর্যোগে হাল ঠিক মতো ধরে রাখা ভার। এখানে হাল শব্দটির অর্থ কি? হাল শব্দটির অর্থ কি? দশা, লাঙল, এটা তো আক্ষরিক অর্থ। এটা হচ্ছে লাঙল হচ্ছে আক্ষরিক অর্থ, দশা তো না, ঠিক আছে। এখানে হইতেছে তোমার হচ্ছে স্বপ্ন, এখানে হইতেছে তোমার বোঝাচ্ছে এখানে হাল বলতে হচ্ছে স্বপ্ন। ওই যে দুর্যোগে হাল ঠিক মতো ধরে রাখা ভার, অর্থাৎ অনেক দুর্যোগ আসছে তোমার জীবনে, অনেক প্রতিকূলতা আসছে, ঝড় ঝাপটা আসছে, কিন্তু তুমি তোমার স্বপ্নকে ধরে রাখতে পারতেছো না। যেমন হচ্ছে কৃষি, যখন হচ্ছে তোমরা দেখেছো কিনা গ্রামের এইগুলো দেখা যায়, গ্রামে এই চিত্রটা দেখা যায়, যখন হচ্ছে অনেক ঝড় হচ্ছে তবু আর কি কৃষক কিন্তু হাল নিয়ে যাচ্ছে, কিন্তু সে কিন্তু অনেক মানে হচ্ছে নড়বড় করছে, মানে থাকতে পারতেছে না। ঠিক আমাদের জীবনে হচ্ছে 18 বছর বয়স কবিতায়, ঠিক আছে, যখন হচ্ছে যুবকদের জীবনে অনেক হচ্ছে কি আসে, অনেক ঝড় ঝাপটা আসে, প্রতিকূলতা আসে, তখন কিন্তু তারা কিন্তু এই স্বপ্নটাকে ধরে রাখতে পারে না। অনেকে স্বপ্নকে ধরে রাখতে পারে, আবার অনেকে পারে না। এটা হচ্ছে একটা নেতিবাচক দিক। 18 বছর বয়স বেঁচে থাকে কিসে বলো দেখি? এটা হচ্ছে লাইনের ছিল, এখন 18 বছর বয়সে থাকে হচ্ছে কি দুর্যোগ আর ঝড়ে। তারপর হচ্ছে এই যে, তাহলে হচ্ছে এটা হচ্ছে প্রশ্ন, এটা হচ্ছে ক্রস, এটাও ক্রস, এটা হচ্ছে ক্রস, ঠিক আছে। হ্যাঁ,
তারপর এটা হচ্ছে ক্রস, এখানে দিলাম এখানে ক্রস, প্রসেস অফ ইলিমিনেশন। 18 বছর বয়সে কি নেই, এখানে একটা বানানের একটা বিষয় আছে, ঠিক আছে, এটা হচ্ছে বারে না, ঠিক আছে, আমাদেরকে এটা দেখতে হবে, এটা আমরা লাল কালি দিয়ে কেটে দিই, বানান ভুল, বানানটা একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে হচ্ছে আপনার ছড়ে, ছড়ে, ঠিক আছে। তারপর আমাদের যে 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে, 18 বছর বয়সে কি নেই, এটা হচ্ছে কবিতার লাইন থেকে আসছে, একদম হুবহু উঠিয়ে দিছে। কি নেই এখানে, 18 বছর বয়সে নেই কোনো সংশয়, ওই যে 18 বছর বয়সে নেই কোনো সংশয়, তাহলে এটা কি হবে, ঝুঁকি হবে, ঝুঁকি তো হবে না, তাহলে আমরা এখানে ক্রস দিই, ঠিক আছে, প্রসেস অফ ইলিমিনেশন, এটা ক্রস, ঠিক আছে। মন্ত্রণা নেই, কানে আসে কত মন্ত্রণা, লাইনে পড়েছিলাম। 18 বছর বয়সে জানে না কাদা, ঠিক আছে, এটা ক্রস, তাহলে হচ্ছে সঠিক যেটা উত্তর সেটা হচ্ছে কি 18 বছর বয়সে কি নেই, কোনো সংশয় নেই, ঠিক আছে। তারপরে আমরা দেখি, তারপরে যে প্রশ্ন, এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে, একদম ওইখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে। কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে এখানে এখানে বলছে যে এ বয়স কালো লক্ষ্য দীর্ঘশ্বাস চরণটি দ্বারা কি বোঝানো হয়েছে, এটা হচ্ছে আমাদের রাবির প্রশ্নে আসছিল একদম। আনন্দের দুঃখ, কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে এখানে আমরা কি বুঝিয়েছিলাম, ওই যে আমরা বুঝিয়েছিলাম কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে এখানে বোঝাচ্ছে হতাশা, অর্থাৎ এই জীবনে এই বয়সে হইতেছে কি অনেক হতাশা থাকে যুবকদের মনে, ঠিক আছে। এখানে ব্যর্থতার দীর্ঘশ্বাস, কালো লক্ষ্য দীর্ঘশ্বাস বলতে তাহলে কি বোঝাচ্ছে এখানে, ব্যর্থতার দীর্ঘশ্বাস, উত্তর এটা। আর যে ভুল, এটা হচ্ছে ভুল, এটা ভুল, এটা ভুল। তারপর তারপরে যে আছে সেটা হচ্ছে যে 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে 18 বছর বয়স কবিতাটি রচিত হয়েছে ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য, দারিদ্র্য অবসানের জন্য, সুপুরুষ হয়ে ওঠার জন্য, পাব্য থেকে মানুষের মুক্তির জন্য। না, পাব্যদের কথা তো এখানে নেই, ঠিক আছে, এটা হচ্ছে ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য, কারণ দারিদ্রতা অবসানের এখানে কোনো কথা বলা নেই, ঠিক আছে, সুপুরুষ হয়ে ওঠার কোনো এখানে কথা বলা নেই, পাব্য থেকে মানুষের মুক্তির জন্য, এখানে পাপের তো কোনো কথাই ওঠেনি, ঠিক আছে, ব্রিটিশ শাসন থেকে মুক্তির জন্য। এগুলো হচ্ছে আমাদের আজকের হচ্ছে আলোচনার অংশ ছিল। এরপরে অ্যাডমিশন চ্যাম্পিয়ন কর্তৃক আমাদের যতগুলো বাংলা ক্লাস আছে এগুলো হচ্ছে তোমরা লক্ষ্য রাখবা, এবং হচ্ছে এগুলো আমরা দেখার চেষ্টা করবা, আমরা আরো সুন্দর সুন্দর অ্যাডমিশন এবং এইচএসসি রিলেটেড দুটোকেই একদম একসাথে কম্বাইন করে আরো ক্লাস আনার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকিও।